আমাদের সঙ্গে রয়েছেন তেমনই একজন মানুষ যিনি এদেশের চলচ্চিত্র মাধ্যমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, মুজিবুর রহমান দুলু, যার নামটির সাথে আপনারা নানাভাবে পরিচিত এবং প্রতিদিনই এখন বাংলাদেশে টিভি চ্যানেলগুলোতে কিন্তু আমরা নিয়মিত চলচ্চিত্র দেখে চলছি। তো পর্দার পেছনে যে মানুষগুলো রয়েছেন, যাদের গুণী হাতের মধ্যে দিয়ে গুণী কাজের মধ্য দিয়ে এই ছবিগুলো আমাদের কাছে বাংময় হয়ে উঠেছে, সেরকমই একজন মানুষ তিনি, মুজিবুর রহমান দুলু। শুভ সকাল। কেমন আছেন? আছি, ভালো আছি। তো একটু শুনি যে এই যে আমরা যখন অনিয়ারে মানে একদম দর্শকদের সামনে থাকি, আপনাদের যখন সংগ্রামটা, তখন মানসিক প্রতিক্রিয়াটা কেমন থাকে? কিসের সংগ্রাম এটা? আমরা যখন উপস্থাপন করছি অনুষ্ঠানটি, পেছনে আপনাদের যে টেকনিক্যাল সাপোর্ট বা সংগ্রামটা বা এডিটিং, এগুলো আপনাদের কেমন থাকে সংগ্রামটা সেই সময়? ফিল্মের আবার এগুলো খুব ক্যালকুলেট করে করতে হয়, যার জন্য আমরা তো ওটা প্রিন্ট হয়ে যাওয়ার পর মেশিনে চালায় করি। আর এটা ইনস্ট্যান্ট, অবশ্যই তাদের ক্রেডিট বেশি, আপনাদের ক্রেডিট অনেক বেশি। চলচ্চিত্র সম্পাদনার ব্যাপারটি আসলে যেরকম যে পরিমিতি বোধের জায়গাটা বোধহয় একটা খুব বিশাল, এটা খুব টাফ ব্যাপার। মানে যে বুঝেছে সে অস্থির হয়ে গেছে, আর যে না বুঝে পুরো অপারেশন করার মতো কাটলাম, জোড়া দিলাম, এটা লেন্থ দাঁড়ালো, আচ্ছা কেমন, আচ্ছা চলে, এটা চলতে পারে, কিন্তু হোয়াট এভার এটা টোটালিটিতে গিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা এটা কতটুকু এফেক্ট করবে অডিয়েন্সকে, ওইটা হিসাব করা ভেরি টাফ। আচ্ছা, চলচ্চিত্র তো সবচেয়ে বড় মাধ্যম এবং সেই চলচ্চিত্র নিয়ে আপনারা কাজ করে যাচ্ছেন এবং দীর্ঘ কাজের ফলস্বরূপ আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে অসম্ভব সুন্দর সুন্দর কিছু চলচ্চিত্র, যা নির্মাণ ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর বলে আপনাদেরও অনেক বড় বড় প্রাপ্তি জুটেছে। স্যার, আপনার সঙ্গে অনেক গল্প চলবে, তার আগে মৃদুল আপনার সম্পর্কে একটু দর্শকদের জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ মন্নি। দর্শক, আমরা আগে বলেছি মুজিবুর রহমান দুলু এদেশের চলচ্চিত্র মাধ্যমের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিশেষত চলচ্চিত্র সম্পাদনার ক্ষেত্রে তিনি সুনাম কুড়াতে সক্ষম হয়েছেন। 60-এর দশকের শেষের দিকে সহকারী চিত্র সম্পাদক হিসেবে চলচ্চিত্র অঙ্গনে তার অভিষেক হয়। সহকারী চিত্র সম্পাদক হিসেবে অর্ধশতাধিক চলচ্চিত্রে কাজ করার পর প্রধান চিত্র সম্পাদক হিসেবে কাজ শুরু করেন 1975 সালে। এ পর্যন্ত তিনি প্রায় 250টি চলচ্চিত্র সম্পাদনার কাজ করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে সুজন সখী, নয়নমণি, প্রাণ সজনী, মিন্টু আমার নাম, ভাত দে, 3 কন্যা, সত্য মিথ্যা, কেয়ামত থেকে কেয়ামত, পিতামাতা সন্তান প্রভৃতি। চলচ্চিত্র চিত্র সম্পাদক হিসেবে তার অবদান স্বরূপ বিভিন্ন সময় পেয়েছেন নানা পদক, পুরস্কার ও সম্মাননা। তিনি 8বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক ফোরাম পুরস্কার। দর্শক, চলুন আজকাল চলে যাই তার কাছে, যে পুরস্কারের পাশাপাশি আসলে নিজের যে অর্জন, নিজের কাজের মধ্য দিয়ে প্রশংসার জায়গা এবং প্রতিষ্ঠার জায়গায় চলে যাওয়া, সেটি একটি অনেক বড় বিষয়। চলে যাই তার কাছে, শুনি সেই জীবনের গল্প। আচ্ছা, এই যে সম্পাদনা, ছোটবেলাতে আসলে আমরা কোনো কিছু বুঝি না। একটা চলচ্চিত্র যখন আমরা দেখি মনে হয় যে এটি এইভাবেই তৈরি হয়েছে, এইভাবেই চলে এসেছে এবং আমরা দেখে আসলে ছবিটিকে ধন্য করছি, এরকম একটা ব্যাপার কিন্তু নিজেদের ভিতরে কাজ করে। হ্যাঁ, তো এই যে চলচ্চিত্রের প্রতি আগ্রহ, এটা কিন্তু আমরা তো জড়িত থাকি, যে ছোটবেলায় ছবি তো দেখা হয়, কিন্তু একদম একটা ঘোরতর আগ্রহ তৈরি হওয়া, তার পিছনে অনেক রকমের কারণ কাজ করে। প্রথম দেখা চলচ্চিত্রের কথা মনে পড়ে আপনার? হ্যাঁ, আমার মনে পড়ে। ওইটাই আমার মানে টেনে নিয়ে গেছে, ওইটাই, তাই না, একটা নামের কারণে। আচ্ছা, সেই ছবিটা ছিল তখন আমি বোধহয় ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, তখন আমার আরেকটা খালাতো ভাই, বয়সে বেশ ছোট বড়, কিন্তু আমরা কিন্তু খুব বন্ধুর মতন ছিলাম। আচ্ছা, তো স্কুলের পয়সার থেকে জমায় জমায় সব চুরি করে ছবি দেখাতে বলে, চল ছবি দেখতে যাই। কোথায়? আজাদ সিনেমা হলে। আজাদ পরে হয়েছে, তখন বোধহয় মুকুল ছিল, যেমন আমরা ওই মুকুল টুকুটি এরকম ছিল। তো ওটাতে ছবি দেখাতে নিয়ে গেল। রাস্তায় যেতে যেতে বলছে, জানিস এটা ছোটদার ছবি। তো ছবিটা দেখতে গেছি। ছোটদা বলতে মেজো ভাইয়ের ছবি আর কি, ওর মেজো ভাই। আমরাও ছোটদা বলি। ছবিটা দেখতে গিয়ে যখন হলের মধ্যে ঢুকলাম, ছবি আরম্ভ হলো, তো ওখানে লেখা দেখলাম যে সম্পাদনায় এনামুল হক, তার মানে আমার খালাতো ভাই, আর যে ভাইটাকে সাথে নিয়ে তার আপন ভাই। আচ্ছা। তো ছবিটা দেখে চিন্তা করলাম, সারা ছবি দেখলাম আর মাথার মধ্যে খালি ওই নামটা, এত মানুষ দেখে এই নামটা। ওর মধ্যে ক্যামেরাম্যান আছে, সবাই আছে, কিন্তু ভাই হিসাবে দেখছি ওটা আগ্রহটা বেশি। তারপরে বেরিয়ে চিন্তা করলাম, এত মানুষ দেখে আমার ভাইয়ের নাম, আর তো 5টা হলে ছবি চলে, সব মিলে তাহলে কত মানুষ দেখে। এইটাই রাস্তা দিয়ে দুজন গল্প করতে করতে আসছি, বাসার পরে চুপচাপ আছে আর কি, আর কোনো। কিন্তু ছোটদার বাসা একদিন যেতে হবে। তো খোকা ভাইকে বললাম, খোকা ভাই
চলো না একদিন ছোটদার বাসায় যাই, কাছে নিয়ে যাব। কোথায় থাকে? গ্রিন রোডে থাকতো আর কি। আচ্ছা। আর ছোটবেলায় মিল ব্যারাক থেকে গ্রিন রোড অনেক দূর, সেই কারণে এত দূর যাব আবার আসবো, একটা গ্যাপ বের করেই নিতে হবে, এটা বাসায় বলাও যাবে না। সেই তো এইভাবে আর কি প্রথম সিনেমা। তারপরে এটা বেশ লং, মানে তারপরে গেলাম আলটিমেট একদিন, বেশ অনেক দিন পরে গেছি। তখন ওই ভাইয়ের বাসায় একটা প্রোগ্রাম হচ্ছিল, তার একটা জয়রানের কাচের দেয়াল ছবির পুরস্কার নিয়ে। আচ্ছা আচ্ছা। তা তার বাসায় যাওয়ার পর বাড়িটা ঢোকার পরে দেখলাম যে পুরাটা পর্দা দিয়ে ঢাকা, এবং যে পুরস্কারটা তার হাতে পেয়েছে সেই পর্দাটার মধ্যে ওই পুরস্কারগুলোর ছাপ দেওয়া। আচ্ছা তা আমি যে পর্দাটাই বা কেমন হলো, এটা কেমন হলো, ঘরে বাসার মধ্যে বেশ হইচই। সেদিন ওখানে একটা ওই পুরস্কারের জন্য ছোটদা একটা পার্টি দিছে আর কি, ফিল্মের মানুষকে নিয়ে। তখনকার ফিল্মের মানুষ অত চিনিও না। পরবর্তীকালে জানলাম উনি কাজী জহির, উনি খানাতর রহমান, ইনি হচ্ছেন জহিরা, এভাবে বুঝলাম আস্তে আস্তে। আচ্ছা। ওখানে আবার আমার আরেকটা ভাই, তার ইমিডিয়েট ছোট, সে হচ্ছে মাহমুদুল হক, সে উপন্যাসিক এবং এদেশে বেশ নাম করা। জি উনিও বন্ধু বান্ধব নিয়ে ওই বাসাতে একটা হইচইয়ের মধ্যে, আর উনি ওখানে থাকতেন, ওর দুই ভাই একসাথে থাকতেন। আচ্ছা, মাহমুদুল হক বলতে কি আপনি যে জীবন আমার বোন, জীবন যেটা আমার বোন, বাংলা নিরাপদ বাকি, তন্দ্রা। সে বিখ্যাত সাহিত্যিকের। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। উনিও আমার জি, ভাই। আচ্ছা আচ্ছা। তো এই সুবাদে ওখানে তার একটা কালচার, ফিল্মের একটা কালচার, এই দুইটা কালচার মিলাই ওই জায়গাটা বেশ একটা সুন্দর লাগছে। আচ্ছা তো ওটার মধ্যে থেকে বেশ হইচই করছি, ভাবি আসছে, ভাবির সাথে একটু ফাজলামি করছি, এই করছি, তো সবাই বেশ এগুলো। তো ওই পরিবেশটা দেখে এটা আমার খুব আকর্ষণ হলো যে এই ব্যাপারটা তো খুব সুন্দর। অবশ্যই, এবং আমরা তো বলবো যে আপনি পরম সৌভাগ্যবান। অবশ্যই, যে বীর পুরুষ শুধু বলবো না, যে কিংবদন্তিদেরকে আপনি সেই পার্টিতে আমি দেখেছিলেন, আমি ওই সুবাদে, কিন্তু ফিল্মে তো এই অবস্থায় আছি আপ টু ইন্ডিয়া পর্যন্ত। ফিল্মের ক্ষেত্রে জি ওই ভাইয়ের সুবাদে, মাহমুদুল হকের সুবাদে আমি সুনীলদা টুমিলদা সহ সবার সাথে আমার খুব ভালো পরিচয় আছে। চমৎকার। পরম সৌভাগ্যের এই আলোতে আমরাও আজ আলোকিত হব। আপনার সেই শৈশব কৈশোর কোথায় কেটেছে এবং বেশ কিছু দুরন্তপনার জায়গাটা আসলে কোথায় ছিল সবই আমরা শুনবো। একটু শুনি জায়গাটার কথা, কোথায় বড় হয়েছে? দুরন্ত বানা শুনলে অনেক বড় সময় লাগবে, আর দুরন্ত বানাটা না বলাটাই বেটার। কেন তখনকার পরিবেশ যেটা ছিল, আর যা বন্ধু বান্ধব ছোটবেলায়, জি আর এত ভিড়ভাড় ছিল না বলে দুরন্ত বানাটা একটু বেশি, মানে আচ্ছা, এটা স্বাভাবিক ছিল। মানে বড় হয়েছিলেন কোন কোন এলাকায়? আমার শুরুটা হচ্ছে আজিমপুর কলোনির থেকে, 14 নম্বর কলোনি। ওখানে মা খালা দুই বোন মিলিয়ে আমরা থাকতাম একসাথে। আচ্ছা তো আজিমপুর কলোনিতে ওই সন্ধ্যার পরে সারাদিন লেখাপড়া হইচই করাটার পরে সন্ধ্যার পরে কিন্তু সবাই একটা সুন্দর একটা পরিবেশ, প্রত্যেক বাড়ির থেকে সামনে একটা জায়গা ছিল, একটা দোলনা ছিল। তখন একটু বিল্ডিং আমার মনে পড়ে আন্ডার কনস্ট্রাকশনে অনেক কিছু ছিল আর কি, কিছু জিনিসপত্র আবার গ্রাউন্ডের মধ্যেই থাকতো মাঠে। তো এখানে কাপড় চোপড় চাদর টাদর বিছায় সব সন্ধ্যার পরে একটু বসতো, মা খালারা সব মুরব্বীরা এক জায়গায় বসতো, আর আমরা আস্তে আস্তে এদিক সেদিক চলে যেতাম। তো ওই হইচই করতাম ওইখানে, ওখান থেকে শুরু, আজিমপুর থেকেই শুরু। আচ্ছা। তারপরে ওখান থেকে এরপরে বাড়ি কিনে নিয়ে চলে যাওয়া হলো মিল ব্যারাক। আমার মার বাসা আলাদা হলো, সেখানে হলো গ্যান্ডিরা, এখন গ্যান্ডিরার মিল ব্যারাক কাছাকাছি হলো আর কি, এই হচ্ছে আরম্ভ। আচ্ছা, আমরা সাধারণত মাকে মাই ডাকি, খালাকে খালা ডাকি, কিন্তু আপনি মনে হয় উল্টোটা করতেন। এটা বিশেষ কারণ কি ছিল? বিশেষ কারণ আমি মা বাবার এক ছেলে, আমার কোনো বোনও নাই। আচ্ছা। আর আমার মেজো খালার দুই বোনের, তো মেজো খালার ছেলে পিলে ছিল, ওরা আমার ভাই বোন হচ্ছে 10 জন, 6 ভাই 4 বোন। আচ্ছা। তো সংখ্যায় কাছাকাছি বাড়ি একসাথে যাওয়া আসা থাকতো সবসময়। তা ওরা সবসময় আমার মাকে 10 ভাই বোন সব খালা খালা করতো, তাই দেখে আমিও আমার মারে খালা খালা বলতাম। আর খালাকে? খালাকে আবার ওরা মামা করতো, আমিও গিয়ে খালাকে মামা করতো, ওই কি সুবাদে আর কি, এইভাবেই আমরা বড় হয়েছি আর কি। আচ্ছা, সংখ্যাগরিষ্ঠ। মানে পরবর্তীকালে আমরা 11 ভাই বোনই বলতে হয় আমাকে। আচ্ছা। ওরাও কোনো সময় বলে না আমার খালাতো ভাই। আপনি যদি কারুরকে প্রশ্ন করেন যে দুলু কি হয়, তো বলে আমার আপন ভাই। আচ্ছা আচ্ছা, সেটাই আমরা একটু শুনি যে ছেলেবেলা এবং ছেলেবেলার সবচেয়ে বড় বিষয় হলো ছেলেবেলা এবং মেধা, প্রতিভা এবং তার
মানে বিচ্ছুরণ, এই বিষয়গুলো কিন্তু ছেলেবেলায় তার একটা বড় সুযোগ থাকে। এবং এই যে মেধা বা প্রতিভা, বিশেষ করে যে মাধ্যমটি নিয়ে আজ আপনি আমাদের কাছে পরিচিত, এই প্রতিভাটা আপনি কার কাছ থেকে পেয়েছেন? এমনি তো দেখা স্বাভাবিকভাবে বললেন যে পরিবারে ছিল কাজিনরা। প্রতিভাটা পেয়েছি এফডিসিতে যাওয়ার পর। আচ্ছা, যাওয়ার গিয়েছিলেন কবে মনে পড়ে? ওই আমার বললাম না, খালাতো ভাই এনামুল হক, জি, এফডিসির তখন চিফ এডিটর ছিলেন উনি। আচ্ছা, তো তখন ওখানে পরবর্তীকালে জানতে পারলাম একটু খোঁজ খবর নিয়ে যে উনি চিফ এডিটর, আরো বড় একজন এডিটর আছেন, তার নাম হচ্ছেন বশির হোসেন। তখন তো পাকিস্তান, বাংলাদেশ না। জি, তো আমি আর বলি নাই যে আমি এখানে ঢুকবো। তখন দেখে পরিবেশটা দেখে খুব ভালো লাগলো। তখন এফডিসিতে এত বড়ও ছিল না, আচ্ছা, জাস্ট 2টা ফ্লোর, একটা 1 নম্বর আর 2 নম্বর ফ্লোর। তো মানুষও এত লোক ছিল না আর কি। তো পরিবেশটা ঢোকার পর বেশ, আমি ওখানে যাওয়ার পর ওই বললাম না পিত না জানে ঈদ দেখার পরে ভাইয়ের প্রতি হচ্ছে, ওখান থেকে ভাইয়ের জন্য ঘুর করে যা সরকারি বলি এফডিসিতে যাওয়া হলো শেষমেশ। তখন ভাইকে বললাম, একটা টাইম বললাম, ভাই জিজ্ঞেস করলো যে তুই ঘোরাফেরা করি, তোর মতলবটা কি? জি, তো এরকম করতে করতে ক্লাস 7 তখন আমি পড়ছি আর কি। তখনই মাথার মধ্যে ঢুকলো খালি এফডিসিতে চুরি করে চলে যাই। ভাই গিয়ে দেখে, তা একদিন জিজ্ঞেস করে তুই কি করতে এখানে কাজ করবি? আমরা হ্যাঁ কাজ করতে পারি, আমার খুব আর পরিবেশটাও খুবই ভালো লাগছে আর কি। আচ্ছা, তখন বলো যে তোর লেখাপড়ায়, আমি লেখাপড়ারও কাজ করব, আমি এখানেও কাজ করব। আচ্ছা, আলটিমেট দুটাকেই চ্যালেঞ্জ দেয়। তারপর এখানে আমি এনামাই বললো যে একটা শর্তে তুই এখানে থাকতে পারিস, আমাকে ভাই হিসাবে পরিচয় দিতে পারবি না, আচ্ছা তাহলে সমস্যা হবে ওনার। আচ্ছা 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 প্লাস আরো অনেকজন সিনিয়র এনাম ভাইয়ের ভাই হিসাবে আমাকে ওই ট্রিটমেন্টটা দিবে না যেটা আমার দরকার আর কি। আচ্ছা, তো সেই কারণে কিন্তু কেউ যেন না বোঝে যে আমি তোর ভাই, এইভাবে কাজ করতে হবে। সেই সুবাদে কিন্তু উনি ওনার কাছেও রাখে নাই, উনি আরেকজনের কাছে দিয়ে দিয়েছিলেন। মানে আরো 4-5 জন এডিটার আছে, তাদের আরেকজনের কাছে দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, বলছে যে এই ছেলেটাকে একটু দেখে রেখো, ও এডিটিং শিখতে চায়। আচ্ছা, তো উনি চিফ এডিটর বলে ওনার কথাটা সবাই রেখেছে, এইটুক ফ্যাসিলিটিটা আমি জাস্ট পাইছি, আর দিন আর কিছুই না। আচ্ছা। তো এই যে কাজ করতে গিয়ে যেটা হয় যে কাজটা শুরু করলেন, কিন্তু আগ্রহের যে বিষয়টা থাকে আমরা কিন্তু খুব দ্রুতই সেখানে কিছু না কিছু প্রতিভার সাক্ষ্য রাখতে সক্ষম হই। তো আপনি যে সেই সক্ষমতাটা দেখাতে পেরেছিলেন তার কিন্তু একটা প্রমাণ ছিল যে জহির রায়হান একটি মন্তব্য করেছিলেন আপনাকে নিয়ে, আপনার কি মনে আছে সেই কথা? হ্যাঁ শুনছিলাম, মানে আমি ওভারহেড করে শুনছি ইচ্ছা করে। আমার ভাইটাকে বলছিলেন আমুল হকরে যে এই ছেলেটাকে হাতছাড়া করবেন না। এটা কিন্তু আমি শুনলাম আর কি, শুনে আর অতটা করলাম না, ভালোই লাগলো যে মানে যে আমি আর এখানে মোটামুটি ফিক্সড হয়ে গেছি। তখনও কিন্তু সে জানে না যে আপনি এনামুল হকের ভাই। ভাই না। আচ্ছা স্যার, একটু শুনি এডিটিং বা চিত্র সম্পাদনা, এবং সেটি হলো চলচ্চিত্রের মতো সবচেয়ে বড় পর্দা। আমরা যতটুকু তথ্য পেয়েছি সেভাবে কোনো ধরনের প্রশিক্ষণ কিন্তু আপনার নেওয়া হয়নি, কিন্তু এই একদম এত কঠিন একদম বড় মাধ্যমে গিয়ে যখন কাজ শুরু করলেন তখন মানে কিভাবে এটা কিভাবে সামাল দিয়েছেন, কি করে, সেটা একটু শুনতে চাই। না না, এটা সামাল দেওয়া কোনো ব্যাপার না। আমাদের আরম্ভটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল। আচ্ছা, আমাদের কোনো ইনস্টিটিউট নেই, কোনো নেই যে ওখানে গিয়ে ক্লাস করব, ওটাকে কি বলে প্রশিক্ষণ নেব বা কিছু করব। প্রশিক্ষণ তো আপনার আনটিন আনলেস আপনি জিনিসটা না ধরা পর্যন্ত তার টেম্পারমেন্টটা কিছু বুঝতে পারবেন না। আচ্ছা, এই জিনিসটা কিসের তৈরি, কি বৃত্তান্ত, টাচ না করা বন্ধু। জি, তো থিওরিক্যাল ওটা হচ্ছে, জি, আপনি ইনস্টিটিউটে গিয়ে থিওরিক্যালি 6 মাস নাহলে 1 বছর করবেন, কিন্তু তারপরে প্র্যাকটিক্যালি যেতে হবে। যেতে গেলে প্র্যাকটিক্যালি গেলে তার আবার একটা রেজাল্ট হতে হবে, এটা একটা বিশাল সময় সাপেক্ষ। যাই হোক, থাকলে হয়তো করতে হতো আমাকে, ইনস্টিটিউট থাকলে আমাকে হয়তো ওখানে অ্যাডমিশন নিতে হতো, ওখানে আরো ওদের কোর্স হিসাবে আমাকে ওটা কমপ্লিট করে তারপরে প্র্যাকটিক্যালি যেতে হতো। জি, তো দেখেন কতটা আমরা সৌভাগ্য, ওই টাইমে যেদিন থেকে রুমে ঢুকলাম ওই দিন থেকে কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে গেলাম। কারণ হাতের কাছে মেশিন দেখছি, যন্ত্রপাতি দেখছি, ফিল্ম দেখছি। চলচ্চিত্র এবং অনেক আগ্রহের হাত ধরে চলে যাওয়া সেই এফডিসিতে একটু প্রশ্ন করতে ইচ্ছে করছে, জীবনে প্রথম কোন চলচ্চিত্রের চিত্র সম্পাদনের দায়িত্ব পেলেন, বা কোনটি আপনার হাত দিয়ে প্রথম প্রকাশ পেল? সেটা
প্রথম ছবি হচ্ছে সুজন সখী। সুজন সখী। সুজন। তখন কি আপনি সহকারী চিত্র সম্পাদক ছিলেন নাকি সরাসরি চিত্র সম্পাদক? ওইটার একটা ইন্টারেস্টিং ব্যাপার, ওনার আতা ভাইয়ের পার্মানেন্ট সম্পাদক ছিলেন বশির ভাই, বশির হোসেন। উনি, জি। আমি বললাম না, এনামুল হক একজন আর উনি আরেকজন। জি আমাদের দেশে তখন দুজনই সবচেয়ে বড় এডিটর ছিল। জি। তো বশির ভাই অসুস্থ হয়ে যায়। তার পরবর্তীকালে এটা জানাজানি হয়েছে তার বোন ক্যান্সার হয়ে গেছিল। আলটিমেট সে বেড সিক হয়ে যায়। তো এই টানা হেঁচড়া করে কাজ করে, তো শুয়ে থাকে। আলটিমেট একটা টাইমে ওনারও আমি ওই অবস্থায় 7-8টা ছবি এপার ওপার থেকে আরম্ভ করে বেশ কয়েকটা ছবি ওই অসুস্থকালীনই আমি শেষ করে দিছিলাম। এনাম ভাই বলছিল যে ও অসুস্থ, ওর সাথে ইয়ে করে তুই ওকে সাহায্য করে কাজ করে দিই। তা আমি আবার তার ছবিগুলো শেষ করে দিছিলাম। তা আমার স্পষ্ট মনে আছে যে আমি যেদিন এপার ওপারের লাস্ট রিল বাট একটা বাকি আছে, দুটা রিলের শেষ না হলে ছবিটা শেষ হবে না, ওই ছবিটা বসির ভাই শোয়া টিফানের মধ্যে শুয়েছিল। আমি এডিটিং রুমে বসে বসে মেশিন চালায় চালায় এডিটিং করছিলাম। মাসুদ পারভেজ দাঁড়ানো ছিল। আচ্ছা। 7 নম্বর এডিটিং রুম, আমার স্পষ্ট মনে আছে। হঠাৎ আতা ভাই করতে দূর দিয়ে আসলো, পর্দা খুলে ফেললো। তো আমাকে বলতে চাই তুমি ওঠো। আমি মুখে দিয়ে থেকে, আতা ভাই এমনি আমাকে খুব ভালো করেছেন, একসাথে অনেকদিন কাজ করছি জি। জুয়েল ভাইয়ের সাথে। এই তুমি বসিরে বলতে, আপনি কি ব্যাপার বসি ভাই, আমার এরম আতা ভাই ডাকাডাকি করতেছে, আপনি যা বলার আতা ভাইকে বলতে। আমি আতা ভাইকে বলতাম যে আপনি বসির ভাইকে বলেন। বসিরে বকছে আতা ভাই, বসি আমি তোমার ওকে না আমাকে দেওয়ার কথা, আমি ওকে নিতে আসছি দাও। আমি কিন্তু ব্যাপারটা কিছুই বুঝছি না। আতা ভাই তখন আউটডোর থেকে শুটিং করে আসছে সুজন সখীর, তো এটা বুঝতে পারতেছি না। তাই আমি যখন বললো যে ওকে আমাকে দেওয়ার কথা, তুমি ওকে কবে দিবা, তাই বলে যে ঠিক আছে আপনি সামনে অমুক তারিখে দিয়ে, হয়তো 3-4 দিন পরে হয়তো বলে। এদিকে মাসুদ পারভেজ একটু রাগ করলো যে আমার ছবি শেষ না করে তুমি যাও না। বসির ভাই তো আর ফিজিক্যালি কাট করতে পারতেন না। তো একটা টাইমে পারভেজের ছবি শেষ করে বাজবে ভাইয়ের ছবিটা শেষ করে দিয়ে আমি আতা ভাইয়ের ওখানে চলে গেলাম। বসির ভাই আরো ডিটোরেট করলো, আচ্ছা। মানে তার শারীরিক অবস্থায় বাড়ির থেকে আর বেরোতে পারলেন না। ওই যে গেলেন ওখান থেকে। পরবর্তীকালে আতা ভাইয়ের এডিটার ছিল বসির ভাই। তো পুরো ছবিটা আমি তার, আতা ভাইয়ের তখন একটু সমস্যা ছিল বলে এডিটিংটা, তার অফিসে মেশিন টেশিন কিনলাম। আমিও আতা ভাই আমাকে নিয়ে ছোটোখাটো কম দামে মেশিন কিনে কষ্ট করে ওই মেশিন দিয়ে অফিসে বসে বসেই কাজ করলাম। আতা ভাইয়ের অফিসে, নিজস্ব অফিসের মধ্যে একটা এডিটিং রুম বানালো। তো ওই সুজন সখীর ওই ছোটো মেশিনে কাজ করতে করতে রাশটা কেটে শেষ হয়ে শর্টিং লাইন আপ করে যাই হোক রাশ কাটলাম। কাটার পরে ডাবিংয়ে গেলাম। ডাবিংটা আবার এফডিসিতে করতে হলো, ওখান থেকে এফডিসিতে ডাবিং করলো করে ছবিটা নিয়ে আবার আতা ভাইয়ের অফিসে গিয়ে ফাইনাল এডিটিং করে তখন একদিন বললো যে, আমি বললাম যে আপনি বসির ভাইয়ের ছবিটা দেখাবেন, চলো। তারও ইচ্ছা, তার এডিটার ছিল, কিভাবে দেখানো যায়। বসির ভাই তখন বিছান থেকে উঠতে পারছে না, তার বাসায় এডিটিং মেশিন গাড়ির মাথায় করে আমি আতা ভাই আর ছবির রিলগুলো নিয়ে গিয়ে তার বাসায় দেখালাম। তো দেখতে দেখতে ছবিটা মেশিনের আওয়াজে আর পারলো না সে দেখতে, একটা রিলও দেখতে পারেনি পুরো। মেশিনের আওয়াজের ঠেলায়, কথাবার্তার আওয়াজের ঠেলা আস্তে করে ঘুমায় পড়লো। তো অসুস্থ হয়ে গেল। তারপরে আবার চলে আসেন, তার আর দেখানো হলো না পুনরায় ছবিটা। আচ্ছা। তো ওখান থেকে আবার অফিসে এনে আতা ভাই বলছে কি করা যায়। আমি বলি আপনি এখন বসি ভাইকে এইভাবে দেখালে উনি আর সহ্য করতে পারছেন। আমি বাসার থেকেই বলে নিয়ে আসলাম যে কষ্ট পাচ্ছে, এই হচ্ছে শেষ। আচ্ছা। তারপর ছবিটা ফাইনাল এডিটিং করে আবার এফডিতে এসে সুন্দর করে এডিটিং করে এফেক্ট সাউন্ড মিউজিক টিউজিক লাগানোর পর সব কমপ্লিট করার পর তো একটা টাইমে সবাই বলতেছে নাম কার দিবে, এডিটিং তো নামটা। তাই এই ইতিহাসটা বলছি কেন, এই কারণে ওই ছবিটাতে প্রথম জাতীয় পুরস্কারও পাইছিল। আচ্ছা। মানে ওইটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। তখন আতা ভাই আমাকে বললো, নাম গিয়েছিল আপনার? না বলছি ওই কথাটাই বলছি। তো সবাই হয় কি ছবি একটা টাইমে শেষ হলে টাইটেল একটা লিস্ট হয়, এই লিস্টটা করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা।
তা আতাভাইয়ের ওখানে যে দুজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সিবি জামান সেও কিন্তু ডিরেক্টর, আরেকজন জি তাহের উদ্দিন, দুজনেই কিন্তু ডিরেক্টর হয়ে গেছে তখন। কিন্তু আতাভাইয়ের প্রোডাকশনে তারা অ্যাসিস্ট্যান্ট কাজ করে এবং আতাভাইয়ের প্রোডাকশন থেকে তারা ডিরেক্টর হয়। তো ওই টাইটেলের লিস্টটা লেখার সময় ওই জায়গাটা খালি বারবারই গ্যাপ লাগছে। তো নিয়ে টাইটেল লিস্ট আতাভাই চাইছে, আতাভাই দিছে। তারপরে কিছুক্ষণ পর আতাভাইয়ের রুমের যখন টাইটেল প্লেটের লিস্ট দিছে, তখন আতাভাই আবার আমাকে ডেকে পাঠাইছে। তো আমি গেলাম, কি হচ্ছে আতাভাই, বসো, টাইটেল প্লেটের লিস্টটা পড়ো। তো টাইটেল প্লেটের লিস্টটা পড়তে পড়তে গিয়ে দেখি ওই জায়গাটায় সম্পাদনার জায়গায় কোনো নাম লেখা নাই, আর সব লেখা আছে কমপ্লিট করা, ওইটুক গ্যাপ। তাই আমি বললাম যে আতাভাই, আপনি এটার মধ্যে বসিবের নামটা লিখে দেন। বসিবার, কেন যেহেতু আতাভাই আমাকে দেখতে দিচ্ছে, আতাভাই নিজে না লিখে, জি সেখানে মানে আতাভাইও চাচ্ছে ব্যাপারটা আমার কাছ থেকে জানতে। তা আমি আতাভাই হলে তো আতাভাই ইচ্ছা করলে তো আমার নামটাই লিখে দিতে পারতো। আপনার কাছ থেকে শুনতে চেয়েছেন, তারপর আমার কাছ আপনি থেকে বললেন শুনতে যে চাচ্ছে, বসুন। কেন যেহেতু তাকে দেখাতে গেছে অসুস্থ, একটা অসুস্থতার, আর এডিটার মানে একটা ডিরেক্টরের খুব আপন মানুষ। জি জি কেন একটা ছবিকে তার উপরে ছেড়ে দেয়, নিশ্চয়ই। সে এতগুলা ছবি এত বছর ধরে করে আসছে তার সাথে, তো এই ছবিটার থেকে তার ব্রেকডাউনটা হবে, এটাও সে চাচ্ছে না তার নামটা জড়িত থাকে। তাই আমি বললাম যে আতাভাই, আপনি ওখানে এক কাজ করেন, বসিবার নামটাই লিখে দেন। আতাভাই নামটা লিখলো, ওখানে থেকে নিচে পিছন থেকে লিখলো, দেখলাম তার মনোপুত কথাটা হয়েছে। তখন আমি আবার বললাম যে আপনি এক কাজ করেন, ওর লিখলো, ওর নিচে আবার লিখেছে সহযোগিতায় মুজিবুর রহমান দুলু। আচ্ছা, তা আমার নিয়ে আবার কাগজটা দিল যে দেখো তো এখন ঠিক হয়েছে নাকি। তা আমি দেখে বললাম যে আমি আপনাকে একটা কথা বলি, এখন থেকে আপনি যে কটা ছবি করবেন, উনি যতদিন বেঁচে থাকবেন আপনি এভাবেই নামটা দিয়েন। তখন আতাভাই উঠে আমার জড়ায় ধরছিল যে তুমি অনেক বড় হবে, এটা আতাভাই বলছিল। আসলে মানবিক উদাহরণগুলোই কিন্তু পরবর্তীতে একজন মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। আমরা না, এটা আরেকজন, আমরা এখন হচ্ছে কি এই জিনিসটার নাই কারোর মনে, সম্মানবোধ আমি এবং আপনার জিনিসটাকে নিয়ে, রেসপেক্টটাকে নিয়ে আমি আর স্বীকার করতে চাচ্ছি না যে আপনার, এটা আমার সেই সত্যি কথা, আপনার যে একটা দান আছে আমার প্রতি, এটা আমি স্বীকার করছি না। দ্যাট ইজ ব্যাড, সত্যি তাই। এবং মূল্যবোধের জায়গাগুলো যখন আসলে এই অধপতন হয়ে যায়, তখনই কিন্তু বিরাট একটা সামগ্রিক অধপতনও চলে আসে, ছন্দপতনটা হয়। স্যার, আপনি দীর্ঘ একটি সময় ধরে আমাদের চলচ্চিত্র অঙ্গনের সাথে জড়িত, সেই জহির রায়হানের কথা শুনছিলাম, কাজী জহিরের কথা শুনছিলাম, সেই সময় থেকে এখন পর্যন্ত। তো এই দীর্ঘ পথ পরিক্রমায় অনেক ব্যক্তিত্বের সান্নিধ্যে আসা, অনেক রকমের গল্প, অনেক স্মৃতি, অনেক কথা, আমরা কি তার থেকে একটা দুটো, মানে আচ্ছা না, সিন্ধুক ভর্তি অনেক রত্নমাণিক্য, আমরা একটা দুটো একটু তুলে নিয়ে দেখতে চাই, একটু গল্প শুনতে চাই। না, আমাদের রত্নমালিক সেরকম ব্যাপার না, এই কাজেরই ব্যাপার সব। তো আতাভাইয়ের ওটা তো শেষ করলামই, তার পরবর্তীকাল থেকে যে কটা ছবি আমিই করছি, তারপর মারা যাওয়ার পর থেকে আর টাইটেলে আমার নামটাই গেছে আর কি, এই গেল। আর জহির ভাইয়ের সাথে যে জীবন থেকে নেওয়ার সময়, তখন ওনার খুব শখ ছিল এডিটিং করার, আর যেহেতু এই ওনার ছবির এডিটার হচ্ছে আমার ভাই এনামুল হক, ওনার না বাংলাদেশের যত সব প্রথম সারির যত বড় ডাইরেক্টর ছিলেন, সবার ছবি উনি একটা না একটা করছে প্রথমটা। আলটিমেট তো সবার ছবি তো আর করা যায় না একা, যার জন্য ভাগ ভাগ হয়ে ওই যে বসির ভাই সবাই গিয়ে ভাগ করে চলে যায় ভাগাভাগি হয়ে। তো জহির রায়হান একদম পার্মানেন্ট ছিল, উনি বলেই দিয়েছিলেন যে, আমার সামনেই বলছিল যে নাম আমি বছরে 6টা ছবি রিলিজ করব, এখন থেকে আর আপনি বাইরের ছবি কারণ নিয়েন না, আমার টাইমটাই আপনি দিয়েন। তো বুঝলাম তখন, এখন বুঝি আর কি, তখন বুঝি নাই যে এডিটার একদম নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কোনো এডিটারকে কোনো পরিচালকের ভালো লেগে গেলে তাকে হাতছাড়া করতে চায় না, সেই এডিটারটা আরেকজনের কাজ করুক, তার উপকারে আসুক, এক পরিচালক চায় না। সেম পরিচালকের যদি মনোপুত ক্যামেরাম্যানটা হয়ে যায়, এই ক্যামেরাম্যানটা আমি আরেকজনের দেবো, ওকে সারা বছরের জন্য নিয়ে নেয়, বাইরে তো নিয়েই রেখে দেয়।
এখানে নাই। আগে কিন্তু এই জিনিসটা ছিল, আমার টেকনিশিয়ান অন্য কারোর সাথে কাজ করতে দিব না, যেহেতু আমার ক্যাপাসিটি কিংবা আমার মানে ছবিটা যেরকম ভালো স্ট্রং হয় আরেকজনের যাতে না হয়, আচ্ছা, দরকার হলে বেশি পয়সা দিয়ে রেখে দেয়। তা আগেও এরকম ছিল যে ইউনিট ফিলিং নিয়ে আমি পরিচালক, আমার এইটার অমুক, আমার মিউজিক ডাইরেক্টর অমুক, আমার ক্যামেরাম্যান অমুক, আমার এডিটর এটা, আমার একদম এইটার fixed, অমুক। জি। তা আমার পার্সোনালিটি এবং আমার ব্যক্তিগত জিনিসগুলা অন্য কারুকে যেন উনি না দিতে পারে, এটা একটা রেষারেষি থাকে। এটাকে বলে প্রফেশনাল জেলাসি। আমার টেকনিশিয়ানগুলাকে আরেকটা পরিচালককে দিও না, আমারগুলাকে আমি নিজে আগলে রাখি। আচ্ছা, যার জন্য আগে কিন্তু এরকম ছিল ব্লক ওয়াইজ। এখন তো পরিবর্তিত হয়েছে পরিস্থিতি বা এখন চিন্তা ভাবনা। যে যার মতো অনুকূল করে দিয়ে কন্ট্যাক্ট করে, যে বেশি টাকা দিবে সেই নিয়ে যাবে। আমার ব্যাপারও তাই হয়। জি, তো এখন এখানে আবার একটা ব্যাপার আছে, সব ক্যামেরাম্যান সব এডিটর কিন্তু সবাই ছবি করতে পারে না। আচ্ছা, কেন রিকোয়ারমেন্ট অনুযায়ী সাপ্লাইটা না পেলে আমি মানে কি রেজাল্ট দিব? সেটাই আসলে মন মানসিকতাটা না মন মিললে মানসিকতা। সেখানে প্লাস কাজটা আরেকটা জিনিস বের হচ্ছে হয়ে আসে। যে এই ছবিটার জন্য কি আমার প্রয়োজন? হয়তো পরিচালক মনে করতেছে দুলু ভাইয়ের প্রয়োজন। আমি যখন কাজ করতে যাচ্ছি সেটাই। তখন আমি নিজে ফিল করছি যে এই ছবিটা করার জন্য আমাকে দরকার ছিল না। এটার কারণটা হচ্ছে যে আমার মানে আমি এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, কারণ আমার প্রয়োজন নাই মনে করছি। আচ্ছা, এটা আমি একটু এই সমস্যাটা হয়। এটা আমি একটু ভেঙে নিতে চাই। সেটি হলো কি স্যার, আপনি যে বিখ্যাত পরিচালকদের সাথে কাজ করেছেন, করতে করতে একটা অভ্যেস তৈরি হয়েছে। আপনাকে এই মুহূর্তে যদি আমি প্রশ্ন করি, নতুন কোনো পরিচালক, নতুন কোনো প্রযোজক নতুন কোনো ছবি নিয়ে এসেছে, তাদের চিন্তাধারা ভিন্ন, সেক্ষেত্রে তাদের হয়তো তাদের চিন্তা ভাবনাটা ভিন্ন, তাদের সাথে মানিয়ে নেওয়া মতো মানসিকতা বা মানিয়ে নেওয়ার মতো চেষ্টা কি কখনো করেছেন? না, এটা কখনো করার তো কোনো প্রশ্ন নাই। মানে এখন যে নতুন চিন্তাধারার যে ছবিটা বানাবে, জি, যিনি বানাবেন, জি, ওনার চিন্তাধারাটা আগে আমাকে বুঝতে হবে। আচ্ছা, এবং উনি যে ছবিটি নিয়ে আসলেন শুটিং করে, জি, ওই চিন্তাধারার ভিতরে আছে কিনা। আচ্ছা, যদি ওখান থেকে শিফট করে সুইচ ওভার করে কোথাও চলে গিয়ে থাকে কিংবা ওইটা অঙ্গহানি হয়ে থাকে, তখন আমি ধরবো কিন্তু ওই ব্যাপারটা। আচ্ছা, ধরবেন সেটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত। ধরবো না। কিন্তু আপনি একটি কথা বলি, যেমন গল্প আকারে সে শুটিং করে নিয়ে আসলো পরিচালক, কিন্তু আপনি যখন এডিটিং করতে বসলেন দেখলেন যে বিশেষ গল্পের একটি বিশেষ জায়গায় সে কোনো ধরনের শুটিং করেনি, তখন সেটাকে আপনারা কিভাবে কাটছাট করে কিভাবে আপনি কিভাবে নির্মাণ না করেন? করার তো কোনো কারণ নেই। তার গল্প বুঝাতে গেলে তো তাকে তো ওই অংশ করতে হবে। কোনো জায়গায় যদি আপনার মনে হয় কমতি রয়েছে, সেগুলোকে আপনারা কিভাবে ম্যানেজ হ্যাঁ, করেন? সেটাকে ম্যানেজ করে আমি ওনাকে বুঝিয়ে বলে টলে কনভিন্স করে, প্রয়োজনীয়তাটা যদি প্রয়োজনটা কতটা পার্সেন্ট তার প্রয়োজন দরকার, জি, তাকে যদি আমি বুঝাতে পারি, সে যদি উপলব্ধি করতে পারে, আমার না বললেও চলবে, সে নিজেই বুঝে যাবে। দৌড় দিয়ে গিয়ে নিজে আগে আমাকে না জানায় হলেও করে এনে দিয়ে। স্যার, আমাদের এখানে অনেকে ইন্টারভিউ দিয়েছেন এই পর্যন্ত, এবং সর্বোপরি আমি বলবো যে আমরা একটু স্তম্ভিত। জাতীয় পুরস্কার 8বার, আপনি 8বার জাতীয় পুরস্কার পেয়েছেন। আমি কি ছবিগুলোর নামগুলো একবার একটু দর্শকদের জানাবেন, মনে পড়ে কোন কোন ছবির জন্য? না, আমার একটু এলোপাথারি মনে পড়বে, কিন্তু কারেক্ট মনে পড়বে না। আচ্ছা, শন ওয়াইজ মনে পড়বে না। না শন লাগবে না, শুধু নামগুলো বলেন ছবি। আপনি কিন্তু একটা জিনিস দেখবেন, আমি নামগুলা বলবো, ছবিগুলা কিন্তু আপনার কথাকথিত যেটা একটা ভাষা আছে, আর্ট ফিল্ম, জি, জি, অমুক ফিল্ম তমুক ফিল্ম বলে। আমি ফিল্মকে কিন্তু আর্ট, এই কমার্শিয়াল এগুলো ভাগ করি নাই। যে ফিল্ম যেটা দরকার সেটা অডিয়েন্সকে দিতে পারলে দ্যাট ইজ সাকসেস। নিশ্চয়ই। ক্যানভাসটা তো একটাই, যে ছবি আঁকুক তার তো ক্যানভাসটা তো একটাই। সে রঙের ব্যবহার করুক যেরকম, যে খুশি যে কোনো ওটা তো রং ছবি। ব্যবহার করবে সেটাই। ফিল্মও তাই, পর্দাটা কিন্তু এক। জি, অডিয়েন্স কিন্তু পর্দায় ছবিটা যে দেখছে, কোনটা আর্ট, কোনটা কোনটা কমার্শিয়াল, অ্যাবস্ট্রাক্ট, কোনটা এর মধ্যে কোনটা সোশ্যালের মতন থাকে, পর্দা তো দেয়। কমার্শিয়ালের মতন থাকে। আর্ট ছবিটা কি, আমি এটা আজ পর্যন্ত সাদা কালো আমি জানতাম যে অনেকে আর্ট বলতো। আগে কিন্তু সাদা কালোকে ডিভাইড করা যেত, কালার ছবিতে অতটা করা যেত না। আপনি স্যার, জানেন কি ছবিগুলোর বলছিলেন? নাম আমরা জানতে চেয়েছিলাম। প্রথম ছবি বোধ 93-তে পুরস্কার পাই, ভাত দে ছবি, ভাত দে ছবি, প্রথম ভাত দে। তারপরের ছবি, তারপরে তিন কন্যা, টোটাল রিভার্স। আচ্ছা, অনেক ববিতা, commercial চম্পা এবং সুচন্দা, তিন বোনের তিন বাদ দে। তিন কন্যা। জি, তারপরে তিন কন্যা,
সত্য মিথ্যা, সত্য মিথ্যা, আলমগীর শাবানা। জি। শাবানা, পিতা মাতা সন্তান। আচ্ছা, যদি আমি করি। এই মুহূর্তে মনে আচ্ছা, পড়ছে না, যাই হোক, অসুবিধা মানে নেই। অর্জনগুলো 8 যখন বার নিজের কাছে চলে আসে তখন যে ব্যাপারটা আসলে ঘটে যে কাজ করতে করতে মানে মনোযোগের ব্যাপারটা আসলে সেই অর্থে থাকে না, যে অর্জনটা আসলে তখন বড় বিষয় থাকে না। যা কাজ করছি প্রত্যেকটি কাজই আসলে নিজের কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়। কোনটি আসলে পুরস্কার অর্জন করলো, কোনটি অর্জন করলো না, তখন এটা তখন মতো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না বলতে। রাইট। আমি একটা জিনিস ফিল করি, আমি যখন যে ছবির কাজ করি জি, তখনই মনে করি যে এই ছবিটার আমার কাছে তখন শ্রেষ্ঠ। যার জন্য রাইট অত মনে রাখার মতন এটা কিন্তু ওদের আর এত সংখ্যায় এত বেশি, আর আমার টোটালিটিতে আমার মনে হয় ভালোটার সংখ্যাটাই বেশি হবে। জি। এই জন্য কাউকে ভাগ করে ইন্ডিভিজুয়ালি বলাটা খুব টাফ হয়ে যায়। একই স্যার, ডিরেক্টরের 5টা জি। করে ছবি। স্যার, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ছোট করে যদি আমাদের এখন অনেকেই সম্পাদনের সাথে জড়িত আছেন বা কাজ করছেন, আপনি যদি আপনার জীবনের শেখা অভিজ্ঞতা দেখে থেকে একটা ছোট্ট কিছু সমীকরণ বলতে পারেন যে একটা সিকোয়েন্স বিল্ড আপ করার ক্ষেত্রে কিন্তু সম্পাদকের একটা বিশাল ভূমিকা থাকে, কোন দিকটি আসলে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া উচিত, ছোট করে? একটা সিকোয়েন্স বিল্ড আপ করা গেলেও করা উচিত না, এটা আমি বলবো। জিজ্ঞেস করেন কেন? কেন? আমি যদি মনে করেন একটা ছবির টাইমিং টোটাল কত, 1.5 থেকে 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা, একটা ঘটনা কতটুকু, হার্ডলি একটা গানের ডিউরেশনও যদি ধরি তাহলে যেটা 4 মিনিট জি। ম্যাক্সিমাম, জি। আফটার দ্যাট ওটা বোর হয়ে যায়। এই একটা 4 মিনিটের গানের মধ্যে আপনি যত কারিকার্য, যত আপনি ওর মধ্যে করেন, ওই গানটা যখন পড়বে তারপরে আর অডিয়েন্স দেখতে চাইবে না, এত ভালো বেশি ভালো লেগে গেলে। আচ্ছা, অর্থাৎ তারপরে আর অডিয়েন্স ওটা বারবার ডিমান্ড করবে, আচ্ছা। যার জন্য বেশি ভালো মাঝখানে অর্থাৎ দিতে পুরো হবে। ছবিতে একটা ধারাবাহিক থাকা উচিত, ধারাবাহিকতা, অংশ বিশেষে যেন সেই সিকোয়েন্সটা তৈরি না হয়। যখন যে জিনিসটা স্যার, চোখে আপনাকে- লেগে যাবে ওটা হ্যাঁ। বারবার ডিমান্ড করবে, অসংখ্য ওটা আবার ধন্যবাদ। সাপ্লাই না দিতে পারলে ওটা ফেল করবে। সেটা আপনাকে অনেক ধন্যবাদ।